দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে কিনা শিক্ষাদানের পাশাপাশি গবেষণা কার্যক্রম হয় ব্যাপক পরিসরে। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ইসলাম মিম, এবং আমার সাথে এই মুহূর্তে আছে প্রফেসর ডক্টর AKM আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, আপনি ভালো তো? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি স্যার। আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষাদানের পাশাপাশি গবেষণা কার্যক্রম হচ্ছে ব্যাপকভাবে, তো সেটা নিয়ে যদি একটু বলতেন, গবেষণা কার্যক্রম। ধন্যবাদ। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয়, যেটাকে সেন্টার অফ এক্সিলেন্স ইন এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড রিসার্চ আমরা বলে থাকি। এই পর্যন্ত গবেষণার মাধ্যমে বিভিন্ন ফসলের প্রায় ৭৭টি জাত অবমুক্ত করেছে, এবং সেখানে ভেজিটেবলসের জাত আছে, ফ্রুটসের জাত আছে, আমাদের যে মেইন ফসল ধানেরও কিন্তু আমাদের জাত আছে। এখন কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন, দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের যেহেতু সচ্ছলতা বেড়েছে, আমরা কিন্তু এখন চাচ্ছি মোটা ধান না খেয়ে আমরা সরু ধান, চিকন ধান খেতে, তাই না, সুগন্ধিযুক্ত ধান। তো সেই ধানেরও ভ্যারাইটি কিন্তু বাংলা ধান গবেষণা ইনস্টিটিউট করেছে। তো আরেকটা ধান যেটা আছে, এটার কিন্তু আমাদের দেশেও চাহিদা আছে, যেটা আমরা জানি বাসমতি ধান, যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু কোনো এই বাসমতি ধানের নাই, জাত নাই। তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বাসমতি টাইপের বা বাসমতি জাতের ধানের জাত অবমুক্ত করার জন্য, এবং সেটার জন্য আমরা কিন্তু গবেষণা শুরু করছি। তো গত বছর থেকে আমি গবেষণাটা শুরু করছি। আমার একজন PhD স্টুডেন্ট সেই গবেষণাটা শুরু করেছে। তো আমাদের উদ্দেশ্য হলো এই বাসমতি ধানের হাইব্রিড ডেভেলপ করা, পাশাপাশি যদি আমরা পারি ইনব্রিড ডেভেলপ করব, কিন্তু আমাদের টার্গেট হল হাইব্রিড। তো হাইব্রিড করতে গেলে আপনারা জানেন এটার জন্য 3 ধরনের লাইন লাগে, A লাইন, B লাইন, R লাইন। তো সাধারণত আমাদের A লাইনগুলো যেগুলো আছে আমাদের অ্যাভেলেবেল আমাদের দেশে, সেগুলো একটু মোটা ধরনের। তো আমাদেরকে প্রথমে A লাইন ডেভেলপ করতে হবে, যার ধান শুরু হবে, তাইলে তার থেকে যেটা হাইব্রিড বানাবো সেই হাইব্রিডের ধানটাও শুরু হবে। তো আমরা সেই কার্যক্রমটা শুরু করেছি আমার এই PhDর ছাত্রের গবেষণার মাধ্যমে। আচ্ছা, এটার কতদিন সময় লাগবে আপনাদের এই গবেষণা কার্যক্রমটার? এটা আমরা প্রাথমিকভাবে 4 বছরের একটা প্রোগ্রাম নিয়েছি। যে ধানের একটা সুবিধা, ধান যেহেতু 3 সিজনে হয়, তাহলে আমাদের সাধারণত একটা ব্রিডিং সাইকেল কমপ্লিট করতে 7-8 বছর 10 বছর লেগে যায়। তো যেহেতু ধান আমরা 3 সিজনে করতে পারি, সুতরাং এটার ক্ষেত্রে হয়তো আমাদের কমে আসে। তো আমরা সাধারণত 2 সিজনে করি এই ধানটা। তো বছরে যদি 2 বার করতে পারি, আমাদের সেদিক থেকে হয়তো 10 বছরে না যেয়ে আমরা হয়তো 5-6 বছরে আমরা একটা আউটপুট নিয়ে আসতে পারবো, এবং সেটা আমরা ভবিষ্যতে ট্রায়াল দিয়ে সারা দেশের যে কোথায় সে উপযোগী সেটা দিয়ে তারপরে হয়তো আমরা ভ্যারাইটি রিলিজ প্রক্রিয়ায় যেতে পারবো আশা করি আর কি। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বাহ, চমৎকার স্যার। আপনাদের তো এই ধান গবেষণা ছাড়াও অনেক কিছু প্রজেক্ট রয়েছে। আপনার সাথে আমরা এখানে ধান নিয়ে জানতে পারলাম, তো আরও অনেক প্রজেক্ট রয়েছে। আমি তাহলে আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি, সেগুলো দেখে আসি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনাদের তো এই কৃষি বিশ্ববিদ্যালয়, তো এখানে আসলে কৃষি শিক্ষার পাশাপাশি আপনারা কি করেন? এখানে আমাদের কৃষি শিক্ষার পাশাপাশি আমাদের গবেষণামূলক কাজ আমরা করি আর কি। আচ্ছা। তো গবেষণা আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের গবেষণায় হয়। আমি সাধারণত ফল এবং সবজি নিয়ে গবেষণা করছি। আচ্ছা, তো আপনি ফল আর সবজি বলতে কি ধরনের ফল নিয়ে এই মুহূর্তে কাজ করছেন? আমি এই মুহূর্তে আমার কয়েকটা ফল আছে, তার মধ্যে হচ্ছে ডালিম, এরপরে হচ্ছে ওয়াটারমেলন, তরমুজ, আর হচ্ছে মাস্ক মেলন, বাঙ্গি, এইগুলো হচ্ছে ফল নিয়ে করছি। আর সবজি একটা আমি কাজ করছি হচ্ছে কচু নিয়ে কাজ করছি আর কি। এবং এই কাজগুলো আমি আমার একটা টিমের মাধ্যমে করি। আপনারা এখানে দেখবেন যে আমার ছাত্র এবং আমার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ এদের টিম করে দেয়া আছে। 3টা টিমে ভাগ করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এখানে অনেকেই কাজ করছে। এখানে আমার 12টা জাত আছে আর কি। এখানে 12টা জাত আমি বাংলাদেশের কালেকশন আছে, সাথে সাথে আফগানিস্তান এবং ইন্ডিয়া, এখান থেকে আমি সংগ্রহ করেছি জাতগুলো। এবং এই জাতগুলো থেকে আমি আসলে সিলেকশন দিব যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ুর মানে ইয়ের সাথে কোন জাতটা বেশি ভালো মানিয়ে নিতে পারে এবং কৃষকরা লাভবান হবে, সেই হিসেবে আমাদের এখানে কাজ করছে। এটা আমাদের একটা প্রজেক্ট ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় RMC, এটা হচ্ছে মানে রিসার্চ ম্যানেজমেন্ট উইং। এটা 3 বছরের একটা প্রজেক্ট ছিল।
এটা এই বছরই আমার শেষ হয়ে যাচ্ছে আর কি। প্রায় শেষের পথে, তার মানে কি আপনি এই গবেষণা থেকে ইতিমধ্যে ফলাফল পেয়ে গিয়েছেন? আমি এটা 2021 সালে আমি এটার কাজ শুরু করি আর কি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের অর্থায়নে। তো এই বছর আমার এটা শেষ বছর। আমি ইতিমধ্যে ফলাফল পেয়ে গেছি যে আমার 12টা জাতের মধ্যে 2টো জাত হচ্ছে প্রমিজিং, যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে এবং তার যে বেয়ারিং ফল ধরার ক্ষমতা অনেক প্রচুর পরিমাণে। আপনি এখানে দেখলে খেয়াল করবেন যে অনেক ফল এখানে অলরেডি ধরেছে এবং গাছে কিন্তু প্রচুর ফুল আছে এই পাশে ওই পাশে। তো এটা হচ্ছে যে এবং এটার সাইজ এখন মধ্যবর্তী সাইজ, এই আরো বড় হবে এবং এটা লাল কালার হবে। এটা হচ্ছে আমার আফগানিস্তান থেকে মানে সংগ্রহকৃত একটা জাত। তো এই জাতের মানে পটেনশিয়ালিটিটা বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে বেশি। আরেকটা জাত আছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা, এই জাতটাও আমি দেখেছি যে এর ফল ধরার ক্ষমতাটা অনেক বেশি এবং ভিতরে যে বীজ থাকে যেটা আমরা দানা বলি ডালিমের, এটার রসের পরিমাণও বেশি আর কি। তো এই 12টা জাতের মধ্যে আমি 2টা জাত আমি ইতিমধ্যে আমাদের যে সিড সার্টিফিকেশন এজেন্সির কাছে ভ্যারাইটির জন্য অ্যাপ্লাই করতে হয়, সেটা আমরা এই বছর অ্যাপ্লাই করেছি। তো আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই 2টি জাত আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে রিলিজ করতে পারবো আর কি। স্যার, এই যে আপনারা গবেষণাগুলো করছেন, প্রায় 3 বছর যাবত গবেষণা প্রক্রিয়াটা চলমান, তো এটা আসলে আপনারা কিভাবে করেন বা এর ধাপগুলো কি কি? এটা আসলে আমরা যেভাবে করি আমাদের 2টা সিস্টেম, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, জাত ক্রসিংয়ের মাধ্যমে জাত ডেভেলপ করি, আর একটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন করি। তো আমার যে প্রজেক্টের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যে আমরা বিভিন্ন জাত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে এটা আমাদের যে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী করে যদি দেখি যে না এটা পারফরমেন্স খুব ভালো, তখন এটা আমরা ভ্যারাইটি হিসেবে রিলিজ করে বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা এটাকে জোনাল ট্রায়াল করি। ট্রায়াল করে যদি রেজাল্ট ভালো পাওয়া যায় তখন এটা আমরা ভ্যারাইটি রিলিজ করে দিয়ে আমরা কৃষক পর্যায়ে দিয়ে দিই আর কি। এটা হচ্ছে একটা ধাপ। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে ক্রসিংয়ের মাধ্যমে যে জাত ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ফাদার মাদার থাকবে, তাদের ক্রসের মাধ্যমে নতুন একটা জাত তৈরি করবে, হ্যাঁ জাত উদ্ভাবন করে তখন এটা আমরা জোনাল ট্রায়াল করে দেন আমরা ভ্যারাইটি রিলিজ করে আমরা কৃষক পর্যায়ে দিই আর কি। এই 2 পদ্ধতি। স্যার, আমরা তো আপনার এই একটা প্রজেক্ট দেখলাম, আপনি বলছিলেন যে আপনার আরো কিছু ফল এবং সবজির প্রজেক্ট আছে। হ্যাঁ জি, আমার আরো 2টা প্রজেক্ট আছে, একটা হচ্ছে কচু আর একটা হচ্ছে তরমুজ। চলুন তাহলে ওগুলো দেখি। চলুন ওটা একটু আমরা দেখে আসি। আপনাকে আমি কচুর কথা বলেছিলাম, এই হচ্ছে আমার কচুর প্লট। এখানে আমি আমাদের একটা ট্রায়াল, এটা হচ্ছে শেষ বছর, এই বছরই আমরা এটা রিলিজ করব। এখানে আমাদের বিআরআই লতিরাজ কচু, ওই কচুর সাথে আমরা এটা কম্পেয়ার করেছি। এই কচুটা হচ্ছে 2টা কারণে চাষ করা হয়, একটা হচ্ছে লতি খাওয়ার জন্য এবং আরেকটা হচ্ছে একটা কার্ড বলে যেটা কচু খাই আমরা, এবং এর সাথে এর যে পাতা এটাও কিন্তু আমরা শাক হিসাবে খেতে পারি বা সবজি হিসাবে কিন্তু আমরা খেতে পারি। সুতরাং এই কচু আপনার একেবারে রুট থেকে লিপ পর্যন্ত প্রত্যেকটা অংশই কিন্তু ভক্ষণযোগ্য। কিন্তু স্যার, আমার একটা কোশ্চেন, যে আপনি কচু নিয়ে কেন গবেষণা করছেন? কচু আসলে মানে এটা একটা এমন একটা ফসল যেখানে হচ্ছে আয়রনের পরিমাণ অনেক বেশি, এবং বিশেষ করে আমরা সবসময় বলি যে মেয়েদেরকে কচু শাক, কচু এগুলো বেশি খাওয়ানো, বা যাদের থ্যালাসেমিয়া, যাদের হিমোগ্লোবিনে বা আয়রনের সমস্যা আছে, তারা বেশি বেশি কচু খাবে। আরেকটা কারণ আছে, সেটা হলো যে এই কচু মানে একটা সময়, যে সময়টাতে সবজি থাকে না, যেমন এই সময়টাতে আপনি যদি দেখেন শীতকালে কিন্তু প্রচুর সবজি হয়, কিন্তু এখন কিন্তু বাজারে সবজির কমে আসছে, সামনে আরেকটু কমে যাবে। সাধারণত মে, জুন, জুলাই এই সময়কালে সবজির আধিক্যটা কম থাকে, এই সময়টাতে কচু ওই জায়গাটা পূরণ করতে পারে। এটা হচ্ছে আমাদের এখানের এই কচু চাষে বা কচুর একটা সুবিধা। আরেকটা আপনি দেখবেন যে কচু দেশের বাইরে বিদেশিরা, এক বাঙালি আর কি আমার জানা মতে দেশের বাইরে সে প্রায় 3 কোটি টাকার কচু চাষ করে কচু বিক্রি করছে, শুধু কচু চাষ করে। তো বিদেশে যদি করা যায় তাহলে আমি যা বিশ্বাস করি যে বাংলাদেশে যদি কচু চাষ করি তাহলে আমরা যেরকম আয়রন ডিফিসিয়েন্সি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো, এবং যে সময়ে সবজির আধিক্যটা কম থাকে ওই সময়কালে আমরা এই
সবজিটা সবজির সাপ্লাই, যে ঘাটতি সেটা ঘাটতি, পূরণ করা হ্যাঁ যাবে। ঘাটতিটা পূরণ করতে পারবো। আচ্ছা। আর কৃষক ভাই এটা চাষ করে দুই দিকে লাভবান হবে। কচুটা যখন লাগাবে তার যখন একটা নির্দিষ্ট সময় সে লতি দিবে, তখন সে লতি বিক্রি করে তার যে প্রোডাকশন খরচ বা উৎপাদন খরচ ওই লতি বিক্রি করে উঠে যাবে। তার পরবর্তীতে যে কচুটা বিক্রি করবে একেবারে 100 বা 100 ভাগ আপনার সে লাভে বিক্রি করবে। আর আমি যে বললাম যে মানে কচু বিক্রির আগে লতি বিক্রি করতে পারবে, আমি একটু আপনাকে একটু মানে সরাসরি গাছে একটু দেখাতে চাই। হ্যাঁ, চলুন। আপনি একটু আমরা একটু আসি মাঠে, একটু নেমে দেখি যে আসলে এই কচু চাষ আমরা কেন করব। আর স্যার এই যে মানে আমরা তো দেখি যে আমরা মানে কৃষকরা যে কচু চাষ করে তাই না, সেই কচুর সাথে আপনার এই কচুর পার্থক্যটা আসলে কি বা আপনারা কি হ্যাঁ। উদ্দেশ্যে করছেন? আসলে এই কচু আমাদের সাধারণত অনেকেই খেতে চায় না। সেটা হচ্ছে একটা অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালেট। এটা হচ্ছে গলা চুলকায়। আচ্ছা। এই গলা চুলকায় এই কারণে মানুষ এই কচুটা মানে অপছন্দ করে। কিন্তু আমি যে জাতটা বের করছি এখানে অক্সালেট নাই বললেই বলা যায় আর কি। এটা লতি যেরকম সুস্বাদু এবং কচুর যে কাঠ যেটা কচু বলি আর কি, সেটাও খুব সুস্বাদু। তাহলে আমরা খুব শীঘ্রই যে মানে যে চুলকাবে না এই ধরনের কচু কচু, আমরা জি হচ্ছে জি পেতে যাচ্ছি। জি জি জি। তো আমরা একটু দেখি যে আসলে কৃষকটা কেন চাষ করবে আর কি, একটু মাঠে নেমে দেখি। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি দেখেন যে আমরা যদি এই গাছটাই দেখি যে লতি, হ্যাঁ এই যে এটা কি? জি জি জি, আচ্ছা, এটা লতি এখান থেকে বের হবে, আচ্ছা ওই যে ওটাও বের এই হবে। পাশ থেকে আসবে, এখান থেকে আসবে, প্রায় 10-12টা লতি বের হবে মানে একটা গাছ একটা গাছ থেকে। এতগুলো বের হবে এবং না? এটা বেশ বড় হয়ে এটা বড় হয়ে গেছে, এটা অনেক বড় হবে, অনেক মানে লম্বা হয়। আচ্ছা। এখানে পাশের গাছটা দেখেন, হ্যাঁ এই যে এটা পাশে, একটা। হ্যাঁ এখানে এটা অনেক একটা বড়। অনেক বড় হয়ে গেছে, এটা আরো বড় হবে। আচ্ছা। বেশ 1.5 থেকে 2 ফিটের মতো হয় একটা লতির সাইজ। এটা মাত্র শুরু হয়েছে এবং এটা একটা গাছ থেকে প্রায় আমরা 1 কেজির মতো করে লতি মানে হারভেস্ট করতে পারি। আচ্ছা আর এমনিতে এই গাছগুলোর বয়স কত হলো? গাছগুলোর বয়স হচ্ছে 3 মাস। 3 মাস। আর লতিগুলো পাওয়া যাবে? 3 মাস পর থেকেই মানে লতি দেওয়া শুরু করবে আর কি। আচ্ছা, আচ্ছা। এটা লতি দিতে থাকবে প্রায় আরো 3-4 মাস। সাধারণত আমরা 1 ইয়ার ক্রপ হিসেবে ব্যবহার করি আর কি, বাহ। যে 1 বছর লাগাবো, আরেক বছরে গিয়ে কচু মানে হারভেস্ট করবো আর কি। Harvest করা সাধারণত যাবে, বাকি 8-9 মাস, সময়টা হ্যাঁ, লতি পাওয়া যাবে। বাকি সময় লতি পাওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা এই সবজির যে আধিক্য যখন কম থাকে তখন আমরা এই কচু দিয়ে আমাদের এই অভাবটা পূরণ করতে পারি আর কি। আমরাও আশা করব যে আরো বাণিজ্যিকভাবে যেন কৃষকরা হচ্ছে কচু চাষ শুরু করে, সেটাই আমরা আশা করছি। স্যার আমরা তো কচু দেখলাম, এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমাদের একটা ভিন্ন ধরনের একটা তরমুজ আছে, যেটা হচ্ছে সারা বছর ব্যাপী হবে কিন্তু ভিতরে হচ্ছে হলুদ হলুদ রঙের তরমুজ। আচ্ছা, তো আমরা এখন ওই মাঠে একটু আপনাদেরকে নিয়ে যাবো। চলেন যাই জি। তাহলে। আপনাকে যে তরমুজের কথা বলেছিলাম, এটাই হচ্ছে আমার সেই তরমুজের প্রজেক্ট। আচ্ছা এটা আমরা প্রায় 5 বছর ধরে কাজ করছি আর কি আচ্ছা। এটা নিয়ে। এটার সাথে মেইনলি কাজ করছে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শর্মিলা রানী মল্লিক। আচ্ছা তো ও কাজ করছে। আমরা এই ভ্যারাইটিটা আমরা বিআরআই তরমুজ বা কৃষি গবেষণার একটা তরমুজ জাত বের করছে, সেটা হচ্ছে বিআরআই 2 ওয়াটারমেলন 2। ওটাকে চেক ধরে আমরা এটা ডেভেলপ করেছি আর কি। আচ্ছা, আচ্ছা। তো ওই ভ্যারাইটির থেকে আমাদের ডিফারেন্টটা হলো এটা হচ্ছে ইয়েলো ক্রিমিশ টাইপের একটা কালার, আর একটা হচ্ছে এটা যে স্কিনটা হচ্ছে গ্রিন কালার, ডিপ গ্রিন কালার। আচ্ছা। আর যেটা বিআরআই গ্রিন করছে সেটা লাইট গ্রিন কালার। আচ্ছা। আর এই তরমুজে আমাদের যে বিটা ক্যারোটিন যে বা ভিটামিন এ এর পরিমাণটা বিআরআই বা যেটা আমরা চেক ভ্যারাইটি ধরেছি তার থেকে অনেক বেশি। এর সাথে এর যে সুইটনেস বা মিষ্টিত্ব এটাও প্রায় 13-14% আর কি, মানে টিএসএস যেটা আমরা বলি। আরেকটা হলো যেটার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটার অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর এই গরমের মধ্যে তো ওয়াটারমেলন পানির যে শর্টেজ সেটা এখান থেকে পূরণ করে। তো আমরা তরমুজটা কেটে দেখি যে আসলে মানে ভিতরে কি আছে। এগুলো তো এমনিতে হারভেস্ট করার সময় হয়েছে? হ্যাঁ, সময় হয়ে গেছে। এটা নামকরণ করা হয়নি, এটা আমাদের আরো একটা বছর সময় লাগবে। আচ্ছা। আমাদের এটা এটা প্রক্রিয়াধীন। প্রক্রিয়াধীন। এটা হচ্ছে আমরা বিও, এই যে আপনি দেখেন, বাহ কি সুন্দর, রংটা খুবই চমৎকার দেখতে তা আপনি পাচ্ছি। এখানে এই কালারটা মানে একটু ক্রিমিশ, যেটা আমরা বিয়ারের সাথে কথা বলেছি। আচ্ছা। বিয়ারটা হচ্ছে হলুদ।
আচ্ছা, আর আচ্ছা। আমাদেরটা হচ্ছে একটু হলুদের সাথে একটু ক্রিমিশ একটা ভাব। আমাদের দর্শকদের দেখিয়ে দিই। দর্শক, আমরা তো এতদিন লাল রঙের তরমুজ দেখতাম, এখন আমরা হলুদের মধ্যে একটা ক্রিমিশ একটা কালারের তরমুজ দেখতে পাচ্ছি। তো স্যার, এটা তো খেয়ে দেখা যাবে। হ্যাঁ শিওর, আমরা একটু খেয়ে দেখি আর কি যে কেমন আসলে মিষ্টি। এটা আপনি রংটা তো খেয়ে খুবই সুন্দর, বাকিটা খেয়ে বলা হ্যাঁ। যাচ্ছে। অনেক মিষ্টি, মানে বাজারে আমরা যে তরমুজগুলো জি, দেখি জি। সেই হিসেবে এটা খুবই মিষ্টি। স্যার, এইটা আপনারা কতদিন যাবত এই এটা প্রজেক্টে চলছে? আমাদের প্রায় 5 বছর যাবত আমরা এটা কন্টিনিউ করছি আর এবং কি। আরো 1 বছর। আরো 1 বছর লাগবে আর কি। এটা তারপরে হচ্ছে এগুলো বাজারে পাওয়া যাবে। পাওয়া যাবে। এটা হচ্ছে ব্রিডিং এর একটা প্রসেস। এটা আমাদের আসলে জেনারেশন চেক করে আচ্ছা। তারপরে এটা আমরা মাঠে নিতে পারি আর কি। তো আচ্ছা। আমার এটা খুব কাছাকাছি সময় চলে আসছে এটা মাঠে দেওয়ার জন্য। তো আমরা বিশ্বাস করি যে নেক্সট ইয়ার এটা আমরা কৃষককে বিইউ তরমুজ 1 হিসেবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এই এমনিতে যে কৃষকদের কাছে যে পৌঁছানো বা মাঠ পর্যায়ে পৌঁছানো, সেটা আপনারা কিভাবে করছেন? সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম আছে। আচ্ছা। ওই কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে আমরা বিনামূল্যে বীজ বিতরণ করি। তারপর তারা হচ্ছে মাঠ পর্যায়ে মানে আমরাই বহিরাঙ্গনই নিয়ে যাবে। এর সাথে আমরা বড় আকারে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যেমন বিএডিসিকে আমরা দিয়ে থাকি। এইভাবে আমরা আসলে কৃষকের দ্বারগোড়ায় আমরা পৌঁছাতে সক্ষম হই। বা চমৎকার স্যার, আমরা তো আজকে বেশ কয়েকটা প্রজেক্ট দেখলাম এবং সবগুলো প্রজেক্টই তো প্রায় শেষ পর্যায়ে, যেগুলো থেকে আপনারা ফলাফল পেয়ে যাচ্ছেন। জি। তো এরপরে আপনাদের নতুন কোনো কি প্রজেক্ট আসছে বা অন্য কিছু নিয়ে হ্যাঁ, গবেষণা শুরু এটা করবেন? যেহেতু আমরা মাস্ক মেলন, এই মাস্ক মেলন বাংলা হচ্ছে এটার এই বাঙ্গি। বাঙ্গি। জি, বাঙ্গি আমরা এটার একটা নিয়ে আমরা কাজ অলরেডি চলমান। আমরা কয়েকটা জেনারেশন করেছি। তো আমাদের এটা আরেকটু সময় লাগবে। এটা আমরা বলতে পারবো না যে 1 বছর বা 2 বছরের মধ্যে পারবো, আরেকটু সময় লাগবে প্রক্রিয়াধীন। এছাড়াও আমি কয়েকটা কাজের সাথে আছি, ফুড প্রসেসিং, যেমন ফিগ মানে 3 ফলের যে প্রসেসিং, যেটা আমরা বিদেশ থেকে নিয়ে আসি, খুবই উচ্চ মূল্যে নিয়ে আসি, সেটার প্রসেসিংয়ে আমি একটা প্রজেক্ট শিক্ষা মন্ত্রণালয় দেয়া আছে। আচ্ছা। সেটা আরেকটা আছে হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটা আছে, সেটা হচ্ছে প্যাকটিন এক্সট্রাকশন। সেটা হচ্ছে যে ফলের খোসা থেকে আমরা তো ফল যেমন তরমুজের খেয়ে খোসাটা ফেলে দিই, আমে ফেলে দিচ্ছি, লিচিতে ফেলে দিচ্ছি, আমরা ফেলে দিচ্ছি, ডালিমে ফেলে দিচ্ছি। তো এই যে অবশিষ্টাংশ যে খোসাটা থাকে, এই খোসা থেকে আমরা কিভাবে এখানে প্যাকটিন এক্সট্রাকশন করতে পারি, যেটা প্রসেস ফুডে, যেমন আমি তরমুজের একটা জুস খাবো, হয়তো তরমুজ দেবো না, এটার একটা ফ্লেভার দিয়ে আমরা করব, অথবা বিভিন্ন জ্যাম জেলিতে এই প্যাকটিংয়ের ব্যবহারটা খুবই উচ্চ মূল্যে মানে ইউজ হয়। তো এইভাবে আমার ব্যক্তিগত এবং আমার সাথে সকলে মিলে সার্বিকভাবে আমরা করে যাচ্ছি। বাহ, চমৎকার স্যার। আমরা আশা করছি যে আপনারা এইভাবে গবেষণা করে যাবেন এবং আমাদের কৃষকদেরকে নিত্য নতুন বিভিন্ন রকমের জাত উপহার দিবেন। স্যার, আজকে তাহলে বিদায় নিয়ে নেই। জি, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে সাথে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির সকল কলাকৌশলীকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি। দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস। আর বিদায় নেওয়ার আগে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বঙ্গবন্ধুর নামের উপরে প্রথম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই একটি গবেষণা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ মানব শক্তি তৈরির পাশাপাশি আমরা গবেষণায় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। আমরা চলমান প্রক্রিয়ায় আমরা কৃষির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন রকমের গবেষণা হাতে নিয়েছি, এবং এই গবেষণাগুলির ফলাফল আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। আপনি জানেন, ইতিমধ্যে আমাদেরকে দান জাতীয় টেকনিক্যাল কমিটি কর্তৃক স্বীকৃতি পেয়েছে, যে দানটি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে যে সকল দান আমরা অবমুক্ত করেছি কৃষক পর্যায়ে আছে, তার চেয়ে ভালো ফলন দেবে এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং চিকন এবং সুগন্ধ যুক্তি। সুতরাং এই রাইসের উপর পাশাপাশি আমরা গমেরও উপর ভালো গবেষণা করছি। গমের একটি জাত শীঘ্রই আমাদের অবমুক্ত হবে, যেখানে একটি স্যালাইন সয়েলে কোস্টাল এরিয়াতে আমরা চাষ করতে পারবো। তার পাশাপাশি আমরা জানেন যে আমাদের পেঁপে সারা বাংলাদেশে সুপ্রিম সিড কোম্পানি কর্তৃক সারা বাংলাদেশে আমাদের
সম্প্রসারণ করা হয়েছে। আমরা নোয়াখালী অঞ্চলে যে সয়াবিনের যে জাতগুলি আজকে কৃষকের উৎপাদন করে, সেখানে আমাদের 4টি জাত আছে। সেই 4টি জাতই খুব ভালো পারফরমেন্স শো করেছে, যেখানে কৃষকরা খুবই আনন্দিত। এবং এই সয়াবিনকে যদি আমরা বিভিন্ন ফর্মে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, কৃষকরা অনেক লাভবান হবে। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সয়াবিনের থেকে আমরা তেল উৎপাদন করে বাংলাদেশের 10 থেকে 15% তেল যেখানে সয়াবিন আমরা আমদানি করি, সেই আমদানি থেকে আমরা 10 থেকে 15% আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের জানেন জেনোম এডিটিং এর মাধ্যমে বিভিন্ন ফসলের জাত আবিষ্কারের জন্য এখন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যাতে উচ্চতর আমাদের জিনের পরিবর্তনের মাধ্যমে আমরা উচ্চতর ফলনশীল জাত আবিষ্কার করতে পারি। এটি আমাদের খুব চলমান প্রক্রিয়া। এবং আমাদের বিভিন্ন লেয়ারে, যাতে জমি এখন কমে আসছে, সেখানে আমরা মাল্টি লেয়ার অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম, জমির ঊর্ধ্বমুখী ব্যবহার, আমরা কিভাবে ঊর্ধ্বমুখী ব্যবহার করে আমরা ফসলের ফলন বাড়াতে পারি। আমরা আগে থেকে আমরা রাইস এবং গমের উপর নির্ভরশীল ছিলাম। বর্তমানে আমরা তার পরিবর্তে আমরা চাচ্ছি ফল এবং সবজির উপরে বেশি জোর দিয়েছি, যাতে আমাদের পুষ্টিমান, আমরা দেশের যে পুষ্টিমান, সেই পুষ্টিমানের চাহিদা আমরা পূরণ করতে পারি। আমাদের যে চলমান গবেষণাগুলি আছে, সেই গবেষণাগুলি আমি আশা করি জাতির যে আশাকাঙ্ক্ষা এবং কৃষির যে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।